নমস্কার বন্ধুরা, স্বাগত জানাচ্ছি সমাচার দর্শনে। গত পর্বে আপনাদের শুনিয়েছিলাম সুভাষচন্দ্রের নিজের লেখা অসমাপ্ত আত্মজীবনী ভারত পথিক থেকে তার শৈশব, তার পারিবারিক ইতিহাস শুনিয়েছিলাম, তার পরিবারের পূর্ব কথাও, তার স্কুল জীবনের কথা। আজ শোনাবো তার জীবনের সবথেকে মস্ত বড় অধ্যায়, প্রেসিডেন্সি কলেজ অধ্যায়। চলুন শুরু করা যাক। কলকাতা যে আমার পক্ষে সাপে বড় হয়ে দাঁড়াবে এটা বাবা মা কল্পনাও করতে পারেননি। কটকে আমার মতো খেয়ালি একদল স্কুলের ছাত্রকে নিয়ে যে দল গড়ে তুলেছিলাম, তাদের সংসর্গ থেকে দূরে রাখার জন্য আমাকে কলকাতায় পাঠানো হয়েছিল। কটকের বন্ধুদের সঙ্গে আমার বিচ্ছেদ ঘটল, কিন্তু কলকাতায় এসে ওরকম একটি দল পাকাতে মোটেই বেগ পেতে হলো না, কারণ এখানে আমার মতো খেয়ালি ছেলের কোনো অভাব ছিল না। বুঝতেই পারছেন, এসব দেখে শুনে বাবা মা আমার সম্বন্ধে একেবারে হাল ছেড়ে দিলেন। কলকাতা অবশ্যই এই আমার প্রথম নয়, ছেলেবেলায় আরও অনেকবার কলকাতায় এসেছি এবং প্রত্যেকবারই এই বিরাট শহরটি বিস্ময় আমাকে একেবারে অভিভূত করে দিয়েছে। কলকাতার চওড়া রাস্তাগুলো ধরে হাঁটতে কিংবা এখানকার বড় বড় বাগান ও জাদুঘরে ঘুরে বেড়াতে আমার খুব ভালো লাগতো। মনে হতো এসব কোনোদিনই পুরনো হবে না। কিন্তু এবার তো আগেকার মতো কলকাতায় বেড়াতে আসিনি, এসেছি থাকতে। কাজী কলকাতার আসল রূপটির সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পেলাম। তখন কে জানতো এই পরিচয়ের যে আমার সারা জীবন ধরেই চলবে। অন্য যে কোনো বড় শহরের মতো কলকাতার জীবনও সকলের ঠিক সহ্য হয় না। অনেক ক্ষেত্রেই দেখা গেছে প্রতিভাবান ছেলেরা কলকাতায় এসে একেবারে বিগড়ে গিয়েছে। আমি যদি আগে থেকেই বিশেষ একটা আদর্শ নিয়ে না কলকাতায় আসতাম, তবে আমার অবস্থাও হয়তো তাই দাঁড়াতো। স্কুল ছাড়ার পর থেকেই আমার মনে বড় রকমের একটা ওলটপালট চলছিল সত্যি, কিন্তু তার মধ্যেই আমার কর্তব্য আমি স্থির করে ফেলেছিলাম। ঠিক করেছিলাম বাধা বিপত্তি যাই আসুক না কেন, গড্ডলিকা প্রবাহে কখনো গা ভাসাবো না। জনসেবা ও আধ্যাত্মিক উন্নতিই হবে আমার জীবনের লক্ষ্য। জীবনের মূল সমস্যাগুলি যাতে সমাধান করতে পারি, তার জন্য দর্শনশাস্ত্রে বেশ ভালো করে পড়ব বলে স্থির করলাম। দৈনন্দিন জীবনে রামকৃষ্ণ এবং বিবেকানন্দ ছিলেন আমার আদর্শ। আমি যে অর্থোপার্জনের দিকে কখনো যাব না সে সম্বন্ধে প্রায় নিশ্চিত ছিলাম। কলকাতার আসার সময় এই ছিল আমার দৃষ্টিভঙ্গি। এই সব সংকল্প নিয়ে কোনো ব্যক্তিবিশেষের উপদেশ বা এক রাত্রের চিন্তার ফল বলে মনে করলে ভুল করা হবে। মাসের পর মাস, বছরের পর বছর ধরে নানা অভিজ্ঞতার মধ্যে দিয়ে এই সব সিদ্ধান্তে পৌঁছেছি। এই জন্য যে কত যে বই পড়েছি, কত গুরুর পদতলে বসেছি তার ইয়ত্তা নেই। এত সাধনের পর জীবনের সঠিক আদর্শটি খুঁজে পেয়েছিলাম। এতখানি বেগ পেতে হতো না যদি আরও বড় বাধা আমার পথরোধ না করত। একদিকে পারিবারিক অনুশাসন আর অন্যদিকে পার্থিব ভোগসুখের প্রতি মনের স্বাভাবিক আকর্ষণ। এই দুইয়ের প্রতিকূলতায় জীবনের আদর্শকে অক্ষুণ্ণ রাখা আমার পক্ষে প্রাণান্তকর হয়ে দাঁড়িয়েছিল। বিশেষ করে স্কুল জীবনের শেষের দিকটা তো আমাকে চূড়ান্ত মানসিক অশান্তি ভোগ করতে হয়েছিল। অবশ্যই কোনো একটা আদর্শকে জীবনে সফল করে তুলতে গেলে সকলেই এই রকম অশান্তি ভোগ করতে হয়, কিন্তু দুটো কারণে আমার বেলায় অশান্তির মাত্রাটা একটু বেশি হয়ে পড়েছিল। প্রথমত, আমার বয়স ছিল অল্প। দ্বিতীয়ত, সবগুলো বাধা যেন একসঙ্গে এসে আমাকে ঘিরে ধরেছিল। একই সঙ্গে দুটো বাধার সঙ্গে লড়তে না হলে বোধহয় এত কষ্ট পেতাম না। কিন্তু ভাগ্যের লিখনকে তো আর খণ্ডানো যাবে না। এইভাবে দুদিক সামলাতে আমাকে যে কী পরিমাণ বেগ পেতে হয়েছে তা বলার নয়। বিশেষ করে আমার মতো প্রখর অনুভূতি সম্পন্ন ছেলের পক্ষে এই সংঘাত প্রায় মারাত্মক হয়ে দাঁড়িয়েছিল। আমি যে ভেঙে পড়িনি সেটা বোধহয় নেহাতি ভাগ্যের জোর কিংবা নিয়তির নির্দেশ। জীবনের এই অগ্নিপরীক্ষায় আমি প্রায় অক্ষত অবস্থাতেই বেরিয়ে এসেছি। পিছনে ফেলে আসা দুঃস্বপ্নের মতো এই দিনগুলোর কথা ভাবলে এখন বুঝতে পারি আমার জীবনে এই অভিজ্ঞতার দরকার ছিল। এই সংগ্রাম আমাকে বহু কষ্ট স্বীকার করতে হয়েছে সত্যি, কিন্তু তার পুরস্কার আমি পেয়েছি। আগের চেয়ে আমার আত্মবিশ্বাস অনেক বেড়ে গেছে, আর আমার জীবনের মূল কয়েকটি নীতিও আমি স্থির করতে পেরেছি। আমার অভিজ্ঞতা থেকে বাবা মা এবং অভিভাবকদের একটা বিষয়ে সাবধান করে দিতে চাই। অভিমানী এবং অনুভূতি সম্পন্ন ছেলেদের সঙ্গে তাদের ব্যবহার কখনো যেন দৃঢ় না হয়।
কারণ তাদের স্বাভাবিক ইচ্ছায় যতই বাধা দেওয়া যায় ততই তারা বিদ্রোহী হয়ে ওঠে এবং শেষটায় একেবারে বেয়ারা হয়ে যায়। বাবা মায়েরা বরং যদি এ ধরনের ছেলেদের অস্বাভাবিকতাকে খানিকটা মেনে নিয়ে তাদের বুঝতে চেষ্টা করেন, তাদের প্রতি সহানুভূতি প্রকাশ করেন, তবে হয়তো তাদের খামখেয়াল অস্বাভাবিকতা সহ আস্তে আস্তে সেরে যাবে। ঈশ্বর, আত্মা এবং ধর্ম এসবে বিশ্বাস করা যুক্তিসঙ্গত কি না সে প্রশ্নের জবাব আমার পক্ষে দেওয়া সহজ নয়, কিন্তু ব্যক্তিগতভাবে বলতে পারি অল্প বয়স থেকে ধর্মচর্চা ও যোগসাধনায় মন দিয়ে আমি একটা বড় জিনিস লাভ করেছিলাম। জীবন ধারণের দায়িত্ব যে কতখানি তা বেশ ভালো করেই বুঝতে শিখেছিলাম। কলেজ জীবনে প্রবেশ করার সময় জীবন সম্বন্ধে আমার মনে মোটামুটি একটা ধারণা জন্মে গিয়েছিল। বুঝেছিলাম জীবনের বিশেষ একটা উদ্দেশ্য আছে এবং এই উদ্দেশ্য সফল করার জন্য শরীর ও মনের নিয়মিত অনুশীলনের প্রয়োজন। স্কুল জীবনে যদি শরীর মনকে এভাবে তৈরি না করতাম তবে আমার স্বাস্থ্য যেরকম খারাপ ছিল তাতে পরবর্তী জীবনের ঝড়ঝাপটা সামলে ওঠা আমার পক্ষে সম্ভব হতো কিনা সন্দেহ। আগেই বলেছি, প্রথম জীবনে আমি পারিপার্শ্বিকের সঙ্গে নিজেকে বেশ খাপ খাইয়ে নিয়েছিলাম। প্রচলিত সমাজ ব্যবস্থা এবং নৈতিকবোধের সঙ্গে আমার কোনো বিরোধ ঘটেনি। প্রত্যেকের জীবনেই এরকম হয়। তারপরেই আসে সংশয়। ডেকার্টের বুদ্ধিমূলক সংশয় শুধু নয়, সমগ্র জীবন সম্বন্ধে এই সংশয়। একে বলা চলে জীবন জিজ্ঞাসা। কেন এই পৃথিবীতে এসেছি? জীবনের উদ্দেশ্যই বা কী? মানুষ মাত্রই মনে তখন এইসব প্রশ্ন জাগে। যদি এই প্রশ্নের সঠিক কোনো সমাধান সে খুঁজে পায় তবে অনেক সময় দেখা যায় তার জীবন দর্শনের বড় রকমের পরিবর্তন ঘটেছে। সব কিছু তখন সে এক নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে দেখতে শুরু করে এবং প্রচলিত সামাজিক ও নৈতিক আদর্শগুলিকে যাচাই করে দেখার জন্য স্বকীয় কতগুলি মূল্যবোধ নিয়ে বাস্তবের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করে। এই সংগ্রামে হয় সে নিজের আদর্শ অনুযায়ী পারিপার্শ্বিককে গড়ে তুলতে সক্ষম হয়, কিংবা পরাজয় স্বীকার করে বাস্তবের কাছে আত্মসমর্পণ করে। জীবনের উদ্দেশ্য সম্বন্ধে মানুষের এই সংশয় তার জীবন দর্শনকে কতখানি প্রভাবিত করে তা নির্ভর করে সম্পূর্ণ তার মনের গঠনের ওপর। শেষ পর্যন্ত ব্যাপারটা একান্ত ব্যক্তিগত ছাড়া আর কিছু নয়। তবে একটা জিনিস সকলেরই মধ্যেই দেখা দেয়, বড় একটা কিছু করতে গেলে জীবনে বিপ্লবের স্থান অপরিহার্য। এই বিপ্লবের দুটি দিক, প্রথমে সংশয়, তারপর পুনর্গঠনের চেষ্টা। আমাদের ব্যবহারিক জীবনে বিপ্লবকে সফল তুলতে হলে যে জীবনের মূল সমস্যাগুলির সমাধান করতেই হবে তা এমন নয়, কারণ এইসব সমস্যাকে আমরা সাধারণত সৃষ্টির মূল রহস্যের অঙ্গীভূত বলেই মনে করি। অতি প্রাচীনকাল থেকেই আমাদের দেশে এবং পাশ্চাত্যে জড়বাদ ও অজ্ঞাতবাদের ওপর বিভিন্ন দার্শনিক মতবাদ গড়ে উঠেছে। অবশ্য আমার ক্ষেত্রে ধর্মচর্চাটা ছিল নেহাতি ব্যবহারিক প্রয়োজনে। জীবনের প্রতিবাদে যেসব দ্বিধা, যেসব সংশয় মনকে ভারাক্রান্ত করে তুলত, সুচিন্তিত একটি জীবনাদর্শন ছাড়া আর কোনো কিছুতেই তাদের জয় করা সম্ভব ছিল না। বিবেকানন্দ এবং রামকৃষ্ণ আমাকে এই রকম একটি আদর্শের সন্ধান দিলেন। এই আদর্শকে জীবনের মূল মন্ত্র হিসেবে গ্রহণ করার ফলে বহু সমস্যা, বহু সংকট আমি নিজেই সহজেই পার হয়ে এসেছি। অবশ্যই তাই বলে মনে করবেন না সব সংশয়েরই চিরকালের জন্য অবসান ঘটেছিল। দুঃখের বিষয়, আমার মনকে সম্পূর্ণ সংশয়মুক্ত করা কোনো কালেই সম্ভব হয়নি, হওয়ার কথাও নয়, কারণ সচেতনভাবে বাঁচতে হলেই পদে পদে সংশয় দেখা দেবে। মানুষের কাজই এই সংশয়কে জয় করা। অন্তর্দ্বন্দ্ব আমার মধ্যে সবচেয়ে প্রকট হয়ে উঠেছিল যৌন প্রবৃত্তির ক্ষেত্রে। পার্থিব ভোগ সুখ বর্জন করে কখনো মহৎ উদ্দেশ্যে জীবন উৎসর্গ করার সিদ্ধান্তে পৌঁছতে আমাকে মোটেই বেগ পেতে হয়নি। এই রকম জীবনের উপযুক্ত করে শরীর মনকে গড়ে তুলতেও আমাকে খুব বেশি কষ্ট করতে হয়নি, কিন্তু গোলমাল বেঁধেছিল যৌন প্রবৃত্তিক দমন করার বেলায়। মানুষের স্বাভাবিক একটি প্রবৃত্তিকে দমন করা কি মুখের কথা? কি প্রাণান্তকর দ্বন্দ্ব যে আমার সারা জীবন ধরে চলেছে তা বোঝানো যায় না। যৌন সম্ভোগ বর্জন তো বটেই, যৌন কামনা দমন করাও আমার মতে তেমন দুঃসাধ্য নয়। কিন্তু আমাদের দেশের যোগী ঋষিদের মতে আধ্যাত্মিক উন্নতির জন্য শুধু এই যথেষ্ট নয় যে মানসিক আবেগ এবং সহজ বিবৃতি থেকে
যৌন কামনার উদ্ভব তাদের এমনভাবে নিয়ন্ত্রিত করতে হবে যাতে সব রকম যৌন আকর্ষণের বিলুপ্তি ঘটে, শরীর মন যৌন চেতনার ঊর্ধ্বে ওঠে। কিন্তু এ কি কখনো সম্ভব? না, এ শুধু স্পষ্ট কল্পনা। রামকৃষ্ণ বলে গেছেন এ সম্ভব, এবং শরীর মনকে এভাবে পবিত্র না করলে আধ্যাত্মিক উন্নতির চরমে পৌঁছানো যায় না। শোনা যায় অনেকেই রামকৃষ্ণের চরিত্রবল এবং আধ্যাত্মিক সিদ্ধ নানাভাবে পরীক্ষা করার চেষ্টা করেছিলেন, কিন্তু যতবারই তাকে সুন্দরী স্ত্রীলোকের মাঝখানে নিয়ে যাওয়া হয়েছে দেখা গেছে নিষ্পাপ শিশুর মতোই তিনি তাদের প্রতি নির্বিকার নিরাসক্ত ব্যবহার করেছেন। এসব ক্ষেত্রে তার মনে সম্পূর্ণ অযৌন প্রকৃতির প্রতিক্রিয়া দেখা যেত। রামকৃষ্ণ সর্বদা বলতেন, সাধনার পথে সবচেয়ে বড় বিঘ্ন হচ্ছে কামিনী এবং কাঞ্চন। রামকৃষ্ণের এই বাণী আমি ধ্রুবসত্য বলে মেনে নিয়েছিলাম। গোড়ার দিকে রামকৃষ্ণের উপদেশ অনুযায়ী চলতে বেশ বেগ পেতে হয়েছিল। যৌন প্রবৃত্তি দমন করার জন্য আমি যত বেশি দৃঢ়প্রতিজ্ঞ হতাম, প্রবৃত্তির তীব্রতাও যেন ততই বেড়ে যেত। কতগুলো যোগাসন এবং বিশেষ প্রক্রিয়ার ধ্যানের সাহায্যে যৌন সঙ্গম আমার কাছে সহজসাধ্য হয়ে এসেছিল এবং আমি নিজেকে বেশ নিরাসক্ত করে এনেছিলাম। কিন্তু নিরাসক্তি বলতে রামকৃষ্ণ যাতে বিশ্বাস করতেন সে আমার কাছে একেবারে অসম্ভব বলে মনে হতো। যাই হোক, হাল না ছেড়ে অসম্ভবকে সম্ভব করার চেষ্টা করেছিলাম। কখনো আস্ত হতাশা, কখনো অনুশোচনা। সে সময় একবারও মনে হয়নি যে যৌন প্রবৃত্তিটা মানুষের পক্ষে কতখানি স্বাভাবিক। রামকৃষ্ণের আদর্শকে জীবনের মূলমন্ত্র হিসেবে গ্রহণ করে আমি তখন আজীবন ব্রহ্মচারী থাকার সাধনায় ব্রত। মানুষের স্বাভাবিক যৌন প্রবৃত্তিকে দমন করার জন্য এত সময় ও শক্তির অপচয়ের কোনো সার্থকতা আছে কি না, এ সম্বন্ধে আজকের দিনে স্বভাবতই প্রশ্ন উঠেছে। কিশোর এবং যৌন ব্রহ্মচার্য পালনের অবশ্যই প্রয়োজন আছে, কিন্তু রামকৃষ্ণ ও বিবেকানন্দের মতে যৌন চেতনাকে চিরকালের মতন সম্পূর্ণভাবে দমন করা উচিত। আমাদের শরীর ও মনের বল তো আর অপর্যাপ্ত নয়। এক্ষেত্রে যৌন প্রবৃত্তি দমনের অসাধ্য সাধনে সময় ও শক্তির এত অপচয় সত্যি কি সমর্থনযোগ্য? আধ্যাত্মিক উন্নতির জন্য যৌন প্রবৃত্তি দমন কি এতটাই একান্তই অপরিহার্য? দ্বিতীয়ত, আধ্যাত্মিক উন্নতির চাইতে সব জনসেবাই যার জীবনে বড় স্থান অধিকার করেছে, তার পক্ষে ব্রহ্মচর্যের প্রয়োজনীয়তা কতখানি? এই দুটি প্রশ্নের জবাব যাই হোক না কেন, 1913 সালে আমি যখন কলেজে ঢুকলাম তখন আমার মনে এই ধারণা বদ্ধমূল হয়ে গিয়েছিল যে আধ্যাত্মিক উন্নতির জন্য যৌন প্রবৃত্তি দমন একান্ত প্রয়োজন এবং আধ্যাত্মিক সাধনায় সিদ্ধিলাভ না করলে বেঁচে থাকারই কোনো অর্থ হয় না। কিন্তু মনে মনে এই সংকল্প থাকলেও তাকে কার্যে পরিণত করা আমার পক্ষে তখন সুদূর পরাহত ছিল। জীবনটাকে গোড়ার থেকে যদি আবার শুরু করা যেত তবে বোধহয় আমি কখনো যৌন প্রবৃত্তি দমনের প্রয়োজনীয়তাকে এতখানি বড় করে দেখতাম না। অবশ্য তাই বলে ভাববেন না আমি যা করেছিলাম তার জন্য অনুশোচনা করছি। যৌন প্রবৃত্তি দমন করা নিয়ে বাড়াবাড়ি করে যদি আমি ভুল করেও থাকি তবে সে আমার পক্ষে শাপে বর হয়ে দাঁড়িয়েছিল, কারণ এই কৃচ্ছ সাধনের ফলে জীবনের সব রকম বাধাবিঘ্ন দুঃখ কষ্টের জন্য নিজেকে আমি প্রস্তুত করে তুলতে পেরেছিলাম। পুরনো কথায় ফিরে যাওয়া যাক। কলকাতায় আমি ভর্তি হলাম প্রেসিডেন্সি কলেজে। প্রেসিডেন্সি ছিল সেই সময় কলকাতা বিশ্ববিদ্যালয়ের মধ্যে সবচেয়ে ভালো কলেজ। গ্রীষ্মের বন্ধের পর কলেজ খোলবার তখনও 3 মাস বাকি। এই 3 মাস আমি বসেছিলাম না। এবছর আগে কটকে যে ছেলেটির সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছিল তার দলটিকে খুঁজে বের করলাম। সাধারণত 16 বছরের একটি ছেলে যদি একা কলকাতার মতো শহরে আসে তবে প্রথমে সে দিশা হারিয়ে ফেলে, কিন্তু আমার বেলা তা ঘটেনি। কলেজ খোলবার আগেই আমি কলকাতায় বেশ গুছিয়ে বসলাম। পছন্দ মতো অনেক বন্ধুও জুটিয়ে ফেললাম। কলেজে প্রথম কয়েকদিন ভারী মজায় কাটছিল। যে কোনো ব্রিটিশ ইউনিভার্সিটির চাইতে এদেশের কোনো ইউনিভার্সিটির প্রবেশিকা পরীক্ষা অনেক সহজ বলে এদেশের ম্যাট্রিকুলাররা ইংরেজ ছেলেদের চেয়ে একটু অল্প বয়সেই কলেজে ভর্তি হয়। আমি যখন প্রেসিডেন্সি কলেজে ভর্তি হলাম তখন আমার বয়স 16-র সামান্য ওপরে। তবু কলেজ ঢোকার সময় মনে হলো আমি যেন বড়দের পর্যায়ে পৌঁছে গেছি। অনুভূতিটা বেশ সুখকর, সন্দেহ নেই। প্রথম কয়েকদিন বন্ধুত্ব পাতাতেই কেটে গেল।
প্রবেশিকা পরীক্ষায় যারা উঁচু স্থান অধিকার করেছিল তাদের দেখার জন্য সকলেই ব্যগ্র হয়েছিল। মফস্বল থেকে আসার দরুন আমি গোড়ার দিকে একটু লাজুক ও মুখচেরা গোছের ছিলাম। কলকাতায় হিন্দু এবং হেয়ার স্কুল জাতীয় আরও স্কুল থেকে কয়েকটি অত্যন্ত চালিয়াত এবং সবজান্তা ছেলে এসে আমাদের সঙ্গে ভর্তি হয়েছিল, কিন্তু তাদের চালিয়াতি বেশি দিন টেকেনি, কারণ প্রবেশিকা পরীক্ষায় উঁচু স্থানগুলি বেশিরভাগ অধিকার করেছিল মফস্বলের ছাত্ররা। তাছাড়া আমরাও কিছুদিনের মধ্যেই শহুরে ছেলেদের সঙ্গে সামনে পাল্লা দিতে শুরু করেছিলাম। অল্প দিনের মধ্যেই আমি সহপাঠীদের মধ্যে থেকে আমার মতোই একদল ছেলে জুটিয়ে ফেললাম। আমাদের এই দলের সকলেই বাইরে বেশ একটু গোঁড়াভাব নিয়ে চলাফেরা করতাম বলে সহজেই লোকের দৃষ্টি আকর্ষণ করে ফেলেছিলাম, কিন্তু লোকে কি ভাববে না ভেবে তা নিয়ে আমরা মাথা ঘামাতাম না। তখনকার দিনে কলেজের ছাত্রদের মধ্যে এরকম অনেক বিভিন্ন ধরনের দল দেখা যেত। রাজা ও ধনীর দুলাল এবং তাদের মোসাহেবদের নিয়ে এমনই একটি দল ছিল। এরা সেজে গুজে বেড়াতো আর পড়া খেলতো। আর একটা দল ছিল গ্রন্থকীর্তের, পুরু কাঁচের চশমা পরা শান্তশিষ্ট সুবোধ সুশীল গোছের। এই ছেলেরা পড়া ছাড়া জগতে আর কিছুই জানতো না। তৃতীয় একটি দল ছিল অনেকটা আমাদের মতোই পরম উৎসাহী ছেলে, নিজেদের তারা রামকৃষ্ণ বিবেকানন্দের মানসপুত্র বলেই বোধহয় মনে করত। এই কটি দল ছাড়া একটি গুপ্ত বিপ্লবী দল ছিল। এদের সম্বন্ধে বেশিরভাগ ছেলেই বিশেষ কিছু জানত না। আজকের প্রেসিডেন্সির সঙ্গে সেই যুগের প্রেসিডেন্সি কলেজের অনেক প্রভেদ ছিল। অধ্যাপক মণ্ডলীতে সেই সময় জগদীশচন্দ্র বসু এবং প্রফুল্লচন্দ্র রায়ের মতো মুন্সিদের উপস্থিতি এর একটা কারণ। সরকারি কলেজ হলেও প্রেসিডেন্সির ছাত্ররা মোটেই সরকারভুক্ত ছিল না। এর কারণ লেখাপড়ায় ভালো হলেই যে কোনো ছেলে প্রেসিডেন্সিতে ঢুকতে পারত। সিআইডি মহলে প্রেসিডেন্সির ছাত্রদের অত্যন্ত বদনাম ছিল বলে শোনা যায়। ইডেন হিন্দু হোস্টেলকে তো বিপ্লবীদের প্রধান আড্ডা বলে ধরা হতো। এজন্য পুলিশ প্রায়ই এসে হোস্টেল খানাতল্লাশ করে যেত। কলেজে প্রথম 2 বছর রামকৃষ্ণ বিবেকানন্দের ভক্তদের প্রভাব আমার উপর খুব বেশি ছিল। দলের অধিকাংশই ছিল ছাত্র এবং এদের নেতা ছিল মেডিকেল কলেজের 2 জন ছাত্র, সুরেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় ও যুগল কিশোর আড্ড। এরা রামকৃষ্ণ ও বিবেকানন্দের আদর্শকে জীবনের ব্রত হিসেবে গ্রহণ করেছিল, তবে আধ্যাত্মিক উন্নতির জন্য এরা জনসেবার উপরেই বেশি জোর দিত। জনসেবা বলতে এদের বিবেকানন্দের শিষ্যদের মতো হাসপাতাল বা দ্রতব্য চিকিৎসালয় ইত্যাদি স্থাপন করার উপরে বিশেষ আস্থা ছিল না। এদের উদ্দেশ্য ছিল শিক্ষার প্রসারের মধ্যে দিয়ে দেশের উন্নতি করা। এ ব্যাপারে এদের উপর খ্রিস্টান মিশনারিদের প্রভাব পড়া বিচিত্র নয়। বিবেকানন্দের শিষ্যরা অর্থাৎ রামকৃষ্ণ মিশনের কর্মীরা বিবেকানন্দের আদর্শে পুরোপুরি অনুসরণ করেননি। আমরা এই ত্রুটি সংশোধন করতে এগিয়ে গেলাম। আমাদের প্রধান উদ্দেশ্য হলো ধর্ম এবং জাতীয়তার সমন্বয়ন ঘটানো, চিন্তায় নয় কাজেও। তখনকার দিনে কলকাতার রাজনৈতিক আবহাওয়ায় জাতীয়তাবাদ প্রায় অপরিহার্য ছিল। 1913 সালে আমি যখন কটক ছেড়ে আসি তখন পর্যন্ত আমার মনে জীবনের উদ্দেশ্য সম্বন্ধে সুস্পষ্ট কোনো ধারণাই জন্মায়নি। শুধু জনসেবা সম্বন্ধে একটা অস্পষ্ট ধারণা আমার মনে ছিল, আর ছিল আধ্যাত্মিক জীবনের প্রতি একটা স্বাভাবিক আকর্ষণ। কলকাতায় এসে আমি ধীরে ধীরে সব বুঝতে শিখলাম, জানলাম জনসেবার যোগ সাধনারই একটি অঙ্গ এবং জনসেবার মধ্যে দিয়েই দেশের উন্নতি সম্ভব। জনসেবা সম্বন্ধে আমাদের দলের ছেলেদের জ্ঞানের বেশি তখনও অগ্রসর হয়নি। আমার মতোই তারা এ সম্বন্ধে আরও স্পষ্ট ধারণার জন্য অন্ধকারে হাতড়ে বেড়াচ্ছিল। যাই হোক, আমাদের দলের একটা খুব বড় গুণ ছিল, দলের ছেলেরা সকলেই ছিল অত্যন্ত চটপটে এবং কর্মঠ, এবং এদের মধ্যে অনেক ভালো ছাত্র হিসেবেও খুব নাম করেছিল। এই দলের কার্যকলাপ 3টে ধারায় বিভক্ত ছিল। প্রথমত, নতুন নতুন ভাবধারা সম্বন্ধে দর্শন, ইতিহাস এবং জাতীয়তাবাদের ওপর নতুন নতুন বই পড়া, এবং এইভাবে যে জ্ঞান লাভ হতো সেটা সকলের মধ্যে সঞ্চারিত করে দেওয়া। দ্বিতীয়ত, স্থানীয় এবং বাইরের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে নতুন সভ্য সংগ্রহ করাও আমাদের অন্যতম কাজ ছিল। ফলে অল্প দিনের মধ্যেই বহু লোকের সঙ্গে আমাদের যোগাযোগ ঘটেছিল। আমাদের তৃতীয় কাজ ছিল নামকরা লোকদের সঙ্গে আলাপ করা। যদি কোনো সাধু সন্ন্যাসীর কাছে সত্যের সন্ধান মেলে সেই আশায় বারাণসী, হরিদ্বার ইত্যাদি তীর্থস্থান পরিদর্শন করে ছুটির দিনগুলো কাটানো হতো।
অনেকে আবার দেশের প্রকৃত ইতিহাসের সম্বন্ধে ঐতিহাসিক জায়গাগুলিতে গিয়েও তথ্য সংগ্রহ করত। আমি একবার এমনই একটি দলের সঙ্গে মুর্শিদাবাদ গিয়েছিলাম। 7 দিন ধরে পরিভ্রমণ করার ফলে প্রাক ব্রিটিশ যুগের বাংলার রাজধানী মুর্শিদাবাদ সম্বন্ধে বহু মূল্যবান তথ্য আমরা আবিষ্কার করেছিলাম। স্কুল কলেজে মাসের পর মাস পড়লেও যা কখনোই সম্ভব হতো না। কতগুলি সমস্যা তখনও পর্যন্ত আমার ঠিকমতো সমাধান করে উঠতে পারিনি। পরিবারের সঙ্গে আমাদের সম্পর্ক কী দাঁড়াবে বুঝতে পারছিলাম না। দলের নাম, আইনকানুন বা নির্দিষ্ট কোনো কর্মপন্থাও তখনও ঠিক হয়নি। অনেকে আলাপ আলোচনার পর ভেবেচিন্তে শেষটাই ঠিক হলো সত্যিকারের ভালো একটি শিক্ষা প্রতিষ্ঠান আমরা গড়ে তুলব। চতুর্দিক থেকে এই প্রতিষ্ঠানের শাখা থাকবে। দলের কয়েকজন এই উদ্দেশ্যে রবীন্দ্রনাথের শান্তিনিকেতন এবং উত্তর ভারতের গুরুকুল বিশ্ববিদ্যালয়ের মতো সমসাময়িক বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষা ব্যবস্থা পরিদর্শন করতে শুরু করলো। বেছে বেছে ভালো ছাত্রদের আমাদের দলভুক্ত করা হতো, যাতে ভবিষ্যতে আমাদের পরিকল্পিত প্রতিষ্ঠানে ভালো অধ্যাপকের অভাব না হয়। দলের সকলেই আমরা ব্রহ্মচর্য পালনের ব্রত নিয়েছিলাম। দলের নেতৃস্থানীয়রা সকলকে আগে থেকেই বলে দিতেন এক সময় পরিবারের সঙ্গে বিরোধ ঘটবেই। তাই এই বলে অবশ্যই গোড়া থেকেই পরিবারের বন্ধন থেকে বিচ্ছিন্ন হওয়ার নির্দেশ দেওয়া হতো না। কিন্তু আমরা যেভাবে চলাফেরা করতাম তাতে পরিবারের সঙ্গে বিচ্ছেদ প্রায় অনিবার্য ছিল। ছুটির দিন প্রায় বাড়িই থাকতাম না। অভিভাবকদের অনুমতি নেবারও প্রয়োজন বোধ করতাম না। কখনো কখনো বেলুড় রামকৃষ্ণ মিশনের মঠ বা ওই জাতীয় কোনো প্রতিষ্ঠানে দল বেঁধে বেড়াতে যেতাম। কখনো নামকরা লোকদের সঙ্গে দেখা করতে যেতাম। 1914 সালে আমরা কবি রবীন্দ্রনাথের সঙ্গে দেখা করতে যাই। সে সময় তিনি পল্লী সংস্কার সম্বন্ধে নানান উপদেশ দেন। কংগ্রেস তখনও পল্লী সংগঠনের কাজে হাত দেয়নি। আগেই বলেছি, নানা জায়গায় আমাদের দলভুক্ত লোক ছিল। মাঝে মাঝে তাদের কাছ থেকে আমন্ত্রণ আসতো। 2-1 দিন তাদের সঙ্গে কাটিয়ে আসতাম। কলেজের বাইরে আমার বেশি সময় কাটতো দলের ছেলেদের সঙ্গে। বাড়ির প্রতি আমার কোনো আকর্ষণই ছিল না। আমার আদর্শের সঙ্গে বাড়ির ধারার কোনো মিল খুঁজে পেতাম না। ঘর ও বাইরের এই দোটানায় পড়েই চিরকালই আমি বড় অশান্তি ভোগ করেছি। বিশেষ করে আমার আদর্শ বা কার্যকলাপ সম্বন্ধে যখন বাড়িতে বিরূপ সমালোচনা হতো, মন বেদনায় ভরে উঠত। রাজনীতির দিক থেকে আমাদের দল সব রকম সন্ত্রাসবাদী বা ষড়যন্ত্রমূলক কার্যকলাপের বিপক্ষে ছিল। এজন্য ছাত্রমহলে আমাদের তেমন জনপ্রিয়তা ছিল না। কারণ তখনকার দিনে বাংলাদেশের ছাত্রদের সন্ত্রাসবাদী আন্দোলনের প্রতি অদ্ভুত একটা আকর্ষণ ছিল। এমনকি যেসব ছেলেরা এই ধরনের সন্ত্রাসবাদী দলের ছায়াও মারাতেও ভয় পেত, তারাও মনে মনে সন্ত্রাসবাদীদের সম্বন্ধে খুব উঁচু ধারণা পোষণ করত। অনেক সময় নতুন সভ্য সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসবাদীদের দলের সঙ্গে আমাদের দলের সংঘর্ষ লাগতো। একবার বেশ একটা মজার ব্যাপার হয়েছিল। আমাদের কার্যকলাপ দেখে সিআইডি কর্মকর্তাদের সন্দেহ হলো যে ধর্মচর্চার ছদ্মবেশে আমরা হয়তো গোপনে অন্য কিছু করছি। এই সন্দেহে আমাদের দলের এক সভ্যকে গ্রেফতার করার আয়োজন হলো। সিআইডির ধারণা ছিল এই সভ্যটিকেই দলের নেতা। এই সময় একটি সন্ত্রাসবাদী দলের 2জন সভ্যের চিঠিপত্র পুলিশের হাতে পড়ে এই চিঠিগুলি থেকে পুলিশ জানতে পারে যে আমাদের দলের সেই সভ্যটিকে সন্ত্রাসবাদীরা পৃথিবী থেকে সরিয়ে ফেলার প্রস্তাব করেছিল। কারণ সে নাকি সন্ত্রাসবাদীদের দলের অনেক সভ্যকে আমাদের দলভুক্ত করে অহিংসা শিক্ষা দিচ্ছিল। এই চিঠি পড়ে আমাদের দলের প্রকৃত পরিচয় পেয়ে পুলিশ এই সভ্যটিকে গ্রেফতারের হাত থেকে অব্যাহতি দেয়। আমাদেরও পুলিশের কোপদৃষ্টিতে পড়তে হয়নি। 1913 সালে শীতের সময় আমরা কলকাতা থেকে 50 মাইল দূরে হুগলি নদীর ধারে অবস্থিত শান্তিপুর নামে একটি জায়গায় গিয়ে কিছুদিন গেরুয়াধারী সন্ন্যাসী হয়ে বাস করেছিলাম। হঠাৎ একদিন পুলিশ এসে আমাদের অস্থানা খানাতল্লাশি করে সকলের নাম ধাম লিখে নিয়ে চলে গেল। ব্যাপারটা এর বেশি আর গড়ায়নি। তখনও আমি বিএ পাস করিনি। সে সময় বাংলাদেশের নেতাদের মধ্যে অরবিন্দ ঘোষই ছিলেন সবচেয়ে জনপ্রিয়। যদিও 1909 সাল থেকে তিনি স্বেচ্ছায় বাংলাদেশ ছেড়ে বিদেশে নির্বাসিত জীবনযাপন করছিলেন। তার নাম তখন লোকের মুখে মুখে। রাজনীতির জন্য তিনি জীবনের সব রকম সুখ স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়েছিলেন। কংগ্রেসের অন্য সব নেতাদের দৃষ্টি যখন ঔপনিবেশিক শাসনের গণ্ডিতে আবদ্ধ, একমাত্র তিনিই তখন নির্ভয় পূর্ণ স্বরাজের দাবি জানিয়েছিলেন এবং মুক্তকণ্ঠে বামপন্থী আদর্শ প্রচার করেছিলেন। হাসি মুখে তিনি কারাবাসও করেছিলেন। লোকমান্য বাল গঙ্গাধর তিলকের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকার ফলে সারা ভারতেই তার খ্যাতি ছড়িয়ে পড়েছিল। লোকমান্য তিলক বড়দাদা নামে পরিচিত ছিলেন এবং অরবিন্দ ঘোষ ছিলেন ছোট দাদা।
তিলক ছিলেন বামপন্থীদের নেতা। অরবিন্দের ছোট ভাই বারীন্দ্র কুমার ঘোষও ছিলেন সন্ত্রাসবাদী আন্দোলনের অগ্রদূত। পুলিশ সন্দেহ করত বারীন্দ্রর সঙ্গে অরবিন্দেরও গোপন যোগাযোগ আছে। এ সম্পর্কে নানান রকম জনশ্রুতিও ছিল। এর ফলে অরবিন্দের প্রতি দেশের যুব সম্প্রদায়ের শ্রদ্ধার সীমা ছিল না। তাছাড়া অরবিন্দের মধ্যে রাজনীতি ও আধ্যাত্মিকতার যে সমন্বয়ন ঘটেছিল, তার মধ্যে ধর্মভাবাপন্ন লোকেদের কাছেও তিনি অত্যন্ত জনপ্রিয় ছিলেন। 1913 সালে আমি যখন কলকাতায় আসি, তখনই দেশ অরবিন্দকে মহাপুরুষ বলে স্বীকার করে নিয়েছে। তার সম্বন্ধে জনসাধারণের মনে যে উৎসাহ, যে প্রীতি দেখেছি, সেরকম আর কোথাও দেখেছি বলে মনে পড়ে না। অরবিন্দ সম্বন্ধে সে সময় কত রকম জনশ্রুতি যে শোনা যেত, তার ইয়ত্তা নেই। তার মধ্যে হয়তো কতক সত্যি, কতক মিথ্যা। একবার শুনলাম অরবিন্দ নাকি পেন্সিল হাতে অর্ধ সমাধিমগ্ন অবস্থায় নিজেরই সঙ্গে কথোপকথন লিপিবদ্ধ করতেন। এই সময় স্বাগত তিক্তে তিনি তার দ্বিতীয় সত্তার নাম দিয়েছিলেন মানিক। তার বিচারের সময় পুলিশ অনেকগুলো কাগজপত্রে এই মানিকের সঙ্গে কথোপকথনের প্রতিলিপি পায়। যে পুলিশ প্রসিকিউটর এটি প্রথম আবিষ্কার করে, সে তখন উত্তেজনায় অধীর হয়ে হঠাৎ একদিন কোর্টে দাঁড়িয়ে মানিক নামধারী ষড়যন্ত্রকারীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা দাবি করেছিল। সারা কোর্টে সেদিন হাসাহাসির ধুম পড়ে গেছিল। তখনকার দিনে সকলেই বলাবলি করত যে অরবিন্দ 12 বছর ব্যাপী ধ্যান করার জন্য পণ্ডিচেরি গিয়েছেন। 12 বছর পূর্ণ হলে তিনি গৌতম বুদ্ধের মতো সিদ্ধি লাভ করে দেশ উদ্ধার করতে আবার কর্মজীবনে ফিরে আসবেন। অনেকেই এই কথা বিশ্বাস করত, বিশেষ করে যারা ভাবত অলৌকিক শক্তি ছাড়া অন্য কোনো ইংরেজদের সঙ্গে পেরে ওঠা যাবে না। তাদের কাছে এই কাহিনী তো প্রায় ধ্রুবসত্যের মতো ছিল। 1905 সালে বঙ্গভঙ্গ হওয়ার পর যখন প্রবল আন্দোলন শুরু হয়, সে সময় অনেক অদ্ভুত গল্প শোনা যেত। চারদিকে রটে গেল ইংরেজদের সঙ্গে যেদিন আমাদের যুদ্ধ শুরু হবে, সেদিন কলকাতা ফোর্ট উইলিয়াম দুর্গ একদল কম্বলধারী সন্ন্যাসী প্রবেশ করবেন। এই সন্ন্যাসীদের অলৌকিক শক্তির প্রভাবে ইংরেজ সৈন্যরা স্থাণুর মতো দাঁড়িয়ে থাকবে, আর বিনা বাধায় আমাদের হাতে ক্ষমতা চলে আসবে। এই ধরনের কত রকম অসম্ভব কল্পনা যে সে সময় আমাদের মাথায় ঘুরত, তার ঠিক নেই। কলেজে পড়ার সময় অরবিন্দর লেখা এবং চিঠিপত্র পড়ে তার প্রতি আমি আকৃষ্ট হয়েছিলাম। সে সময় অরবিন্দ আর্য নামে একটি মাসিক পত্রিকার সম্পাদক ছিলেন। এই পত্রিকার মধ্যে দিয়েই তিনি তার আদর্শ প্রচার করতেন। বাংলাদেশের বিশিষ্ট কয়েকজন লোকের কাছে তিনি চিঠিপত্রও লিখতেন। এই সব চিঠি লোকের হাতে হাতে ঘুরত। রাজনীতির সঙ্গে আধ্যাত্মিকতার সমন্বয়ন যারা বিশ্বাস করতেন, তাদের কাছে চিঠিগুলোর বিশেষ মূল্য ছিল। আমাদেরও হাতে মাঝে মাঝে এই চিঠি আসত। সকলকে সেই সব চিঠি পড়ে শোনানো হতো। একটি চিঠিতে অরবিন্দ লিখছেন, আমাদের প্রত্যেককে আধ্যাত্মিক শক্তির একটি ডায়নামো হতে হবে, যাতে আমরা যখন উঠে দাঁড়াবো তখন চারপাশে হাজার হাজার লোকের মধ্যে আলো ছড়িয়ে পড়ে, তারা সরিয়েও আনন্দ লাভ করে। চিঠি পড়ে আমরা মন প্রাণে বিশ্বাস করতে শুরু করেছিলাম, দেশের সেবা করতে হলে আধ্যাত্মিক শক্তির একান্ত প্রয়োজন। কিন্তু সত্যি কথা বলতে কি, অরবিন্দের চমকপ্রদ এই সব বাণী আমাকে ততটা আকৃষ্ট করেনি যতটা করেছিল তার জীবন দর্শন। শঙ্করাচার্যের মায়াবেদের প্রভাব আমি কিছুতেই কাটিয়ে উঠতে পারছিলাম না, মনে প্রাণে গ্রহণ করতেও বাধা দিচ্ছিল। এই অবস্থা থেকে উদ্ধারের পথ খুঁজছিলাম। একের সঙ্গে বহুর, ব্রহ্মের সঙ্গে ব্রহ্মাণ্ডের একাত্মতার যে বাণী রামকৃষ্ণ এবং বিবেকানন্দ প্রচার করে গিয়েছিলেন, তাতে আমার মন কিছুটা সংশয়মুক্ত হয়েছিল সত্যি, কিন্তু মায়াবাদের প্রভাব পুরোপুরি কাটিয়ে উঠতে পারিনি। এই সময় অরবিন্দ এলেন মুক্তির বার্তা নিয়ে। তিনি শুধু জড় ও চৈতন্য, ব্রহ্ম ও ব্রহ্মাণ্ডের একাত্ম প্রমাণ করেই ক্ষান্ত হলেন না, বিভিন্ন যোগের একটি সমন্বয়ের সাহায্য পরম জ্ঞান লাভের পথও নির্দেশ করলেন। হাজার হাজার বছর আগে ভগবদ্গীতা যোগ সাধনের বিভিন্ন পথের সন্ধান দিয়েছিল। এই বিভিন্ন পথ হলো জ্ঞানের মধ্যে দিয়ে আত্মোপলব্ধি বা জ্ঞানযোগ, ভক্তি এবং প্রেমের মধ্যে দিয়ে আত্ম উপলব্ধি ও ভক্তিযোগ, এবং নিষ্কাম কর্মের মধ্যে দিয়ে আত্মোপলব্ধি বা কর্মযোগ। পরবর্তীকালে এদের সঙ্গে আরও দুটো মত যোগ হয়েছে, হঠযোগ ও রাজযোগ। হঠযোগের উদ্দেশ্য শারীরিক সম্পূর্ণ নিজের কৃতিত্বাধীনে আনা। হঠযোগের উদ্দেশ্য শরীরকে সম্পূর্ণ নিজের কর্তৃত্বাধীনে আনা। বিবেকানন্দ বলতেন, চরিত্র গঠনে করতে জ্ঞান, ভক্তি এবং কর্ম তিনেরই প্রয়োজন।
বিভিন্ন যোগের একটি সুষ্ঠু সমন্বয় কী করে হতে পারে সে সম্বন্ধে অরবিন্দের ধারণায় বেশ অভিনবত্ব ছিল। তিনি দেখাতে চেষ্টা করেছিলেন বিভিন্ন যোগের সাহায্যে কিভাবে ধাপে ধাপে পরম সত্যে পৌঁছানো যায়। বাংলার তৎকালীন বৈষ্ণবদেবের ধর্ম এবং জ্ঞান বিমুখতার তুলনায় অরবিন্দ এই নতুন দর্শন আমার কাছে অনেক বেশি গ্রহণযোগ্য বলে মনে হয়েছিল। আমি যেন প্রকৃত সত্যের সন্ধান পেলাম। অরবিন্দ শুধু যদি সে সময় কর্মজীবনে ফিরে আসতেন তবে বিনা দ্বিধা তাকে মানবজাতির আদর্শ গুরু বলে মেনে নিতাম। সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির লোক ছিলেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি। তাকে একসময় বাংলার মুকুটহীন রাজা বলা হতো। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতাদের মধ্যে তিনি অন্যতম। যতদূর মনে পড়ে 1913 সালের শেষে কিংবা 1914 সালের গোড়ায় দক্ষিণ আফ্রিকায় মহাত্মা গান্ধীর সত্যাগ্রহ সম্পর্কে কলকাতার টাউন হলে অনুষ্ঠিত সভায় তাকে প্রথম দেখি। তখন পর্যন্ত সুরেন্দ্রনাথের অসাধারণ বাগ্মিতয় দেশমুগ্ধ। সবার মধ্যেই তিনি প্রচুর টাকা তুলে ফেললেন, কিন্তু অত ভালো বক্তা হলেও সুরেন্দ্রনাথের মধ্যে সেই প্রাণস্পর্শ ছিল না যা অরবিন্দের অতি সাধারণ কথার মধ্যে পাওয়া যেত। অরবিন্দ বলতেন, আমি চাই তোমরা বড় হয়ে ওঠো তোমাদের নিজেদের স্বার্থের জন্য, স্বদেশের জন্য, যাতে জগতের অন্য সব স্বাধীন দেশের মাঝে ভারতবর্ষেরও সগর্বে মাথা তুলে দাঁড়াতে পারে। তোমাদের মধ্যে যারা দিন দরিদ্র, আমি চাই শত দুঃখ দরিদ্রের মধ্যেও যেন তারা দেশের সেবা করতে না ভোলে। তোমাদের কাজের মধ্যে দিয়েই দেশের উন্নতি, তোমাদের বেদনাতেই দেশের মুক্তি। যতদিন পর্যন্ত রাজনীতিতে আমার ঝোঁক যায়নি ততদিন দুটো জিনিস নিয়ে আমি মত্ত ছিলাম। প্রথমত, ধর্মপ্রচারক দেখলেই নির্বিচারে তাদের সঙ্গে আলোচনা করা। দ্বিতীয়ত, জনসেবার শিক্ষানবিশি করা। কলকাতায় বোধহয় এমন কোনো ধর্ম প্রতিষ্ঠান ছিল না যার সঙ্গে আমাদের যোগাযোগ ছিল না। জনসেবার ব্যাপারেও আমাদের বেশ বিচিত্র অভিজ্ঞতা হয়েছিল। সেই সময় দক্ষিণ কলকাতায় অনাথ ভাণ্ডার নামে একটি দরিদ্র সেবা প্রতিষ্ঠান ছিল। জনসেবার উৎসাহে আমি এই প্রতিষ্ঠানে যোগ দিয়েছিলাম। আমাদের কাজ ছিল প্রতি রবিবার বাড়ি বাড়ি ঘুরে অর্থ এবং চাল ডাল সংগ্রহ করে দরিদ্রদের মধ্যে বিতরণ করা। এই কাজটি সাধারণত ছাত্রকর্মীদের ওপরে দেওয়া হতো। আমি এদের দলে ভিড়ে গিয়ে ভিক্ষে করে বেড়াতে লাগলাম। সাধারণত চালটাই পাওয়া যেত। নিয়ম ছিল দিনের শেষে প্রত্যেককে অন্তত 1 মণ থেকে 2 মণ পর্যন্ত চাল এনে দিতে হবে। প্রথম যেদিন ভিক্ষের ঝুলি নিয়ে পথে বেরোলাম, এ ধরনের কাজে অনভ্যস্তার দরুন লজ্জায় আমার মাথা কাটা যাওয়ার উপক্রম হয়েছিল। আমার এই ভিক্ষে করে বেড়ানোর কথা বোধহয় আজও বাড়ির কেউ জানে না। বহুদিন পর্যন্ত এই লজ্জা আমি কাটিয়ে উঠতে পারিনি। যখনই চেনা কারোর সঙ্গে দেখা হয়ে যাওয়ার ভয় থাকতো, ভিক্ষের ঝুড়িটা কাঁধে ফেলে ডাইনে বাঁয়ে না তাকিয়ে শটান এগিয়ে যেতাম। কলেজে আমি পড়াশোনায় ফাঁকি দিতে শুরু করলাম। অধ্যাপকদের কাউকেই আমার ভালো লাগতো না। তাদের পড়ানোতে কোনো রস পেতাম না। ক্লাসে অধ্যাপকদের পড়ানোয় মন না দিয়ে বসে বসে ভাবতাম লেখাপড়া কী করে কী লাভ। সবচেয়ে বিরক্ত লাগতো অঙ্কের অধ্যাপকের একঘেয়ে বক্তৃতায়। তার কোনো কথাই আমার কানে যেত না, গেলেও তার মানে বুঝতাম না। কলেজ জীবনের এই একঘেয়েমি কাটানোর জন্য আমি জনহিতকর নানা কাজে মেতে থাকতাম। খেলাধুলায় আমার উৎসাহ ছিল না, আগেই বলেছি। আমার দৃষ্টি ছিল অন্যদিকে। নিজের থেকেই আমি রসায়নবিদ অধ্যাপক স্যার পিসি রায়ের সঙ্গে আলাপ করেছিলাম। পিসি রায় অবশ্য আমাদের পড়াতেন না, কিন্তু তার মহানুভবতার জন্য ছাত্রমহলে তিনি অত্যন্ত জনপ্রিয় ছিলেন। বিতর্কিত প্রতিযোগিতার আয়োজন করা, বন্যা বা দুর্ভিক্ষ পীড়িতদের জন্য টাকা তোলা, ছাত্রদের প্রতিনিধিত্ব করে কর্তৃপক্ষদের সঙ্গে কথা বলা, সহপাঠীদের নিয়ে বাইরে বেড়াতে যাওয়া, এই ধরনের কাজ আমার খুব ভালো লাগতো। এর ফলে কিছুদিনের মধ্যেই আত্মকেন্দ্রিকতা কাটিয়ে উঠে আমি বেশ সামাজিক হয়ে উঠলাম। মন থেকে যোগের প্রভাবও কেটে গেল। ভাবলে আশ্চর্য হয়ে যেতে হয়, মাঝে মাঝে মনের বিশেষ কোনো দুর্বল মুহূর্তে তুচ্ছতম ঘটনাও আমাদের জীবনকে কিভাবে প্রভাবিত করে। কলকাতায় আমাদের বাড়ির সামনে প্রতিদিনই একটি বুড়ি ভিক্ষা করে বসত। বাড়িতে ঢুকতে না বাড়ি থেকে বেরোতে সর্বদাই ভিখারিটিকে চোখে পড়ত। পরনে শতছিন্ন বস্ত্র। সেই বৃদ্ধার বেদনাক্লিষ্ট চেহারাটা যতবারই দেখতাম, যতবারই ওর কথা ভাবতাম, বেদনায় আমার মোড় ভরে যেত। ওর অবস্থার সঙ্গে তুলনা করে দেখে নিজেকে যেমন
কেমন যেন দোষী দোষী মনে হতো। মনে প্রশ্ন জাগতো, আমি তিনতলা বাড়িতে বসে আর আমি দিন কাটাচ্ছি, আর এই বেচারি না আছে খাওয়ার পড়ার সংস্থান, না আছে মাথা গোজবার ঠাঁই। এ কি অবিচার নয়? জগতে যদি দুঃখ দরিদ্রই না ঘুচল, তবে যুগের সার্থকতা কি? এসব কথা ভাবলে সমাজ ব্যবস্থার বিরুদ্ধে মন বিদ্রোহ করে উঠত। কিন্তু আমি কী বা করতে পারতাম? সমাজ ব্যবস্থা বদলানো তো আর একদিনের কর্ম নয়। যাই হোক, যতদিন না হচ্ছে এই দক্ষিণীর একটি উপায় করা দরকার। কলেজে যাতায়াতের জন্য ট্রাম ভাড়া বাবদ আমি যে পয়সা পেতাম, ঠিক করলাম এবার থেকে সেই পয়সা জমিয়ে গরিব দুঃখীদের দান করব। বাড়ি থেকে কলেজ প্রায় 3 মাইল দূর। প্রায় হেঁটে বাড়ি ফিরতাম, হাতে সময় থাকলে কখনো কখনো যেতামও হেঁটে। এতে বিবেকের দংশন থেকে খানিকটা মুক্তি পেয়েছিলাম। কলেজে প্রথম বছর ছুটিতে বাবা মায়ের কাছে কটকে ফিরে গেলাম। এবার আর আমার পুরনো বন্ধুদের সঙ্গে মেলামেশা করতেও কোনো বাধা দিলেন না বাবা মা, কারণ আমার কলকাতায় কার্যকলাপের কথা তাদের অজানা ছিল না। কটকে থাকতে বন্ধুবান্ধবদের সঙ্গে যথেষ্ট ঘোরাঘুরি করেছি, কিন্তু রাত্রিবেলা বাড়ি ফিরিনি এমন কখনো হয়নি। কলকাতাতেও রাতের পর রাত বাইরে কাটিয়েছি, অভিভাবকদের অনুমতি না নেওয়ায় কোনো প্রয়োজন বোধ করিনি। কটকে ফিরে নিজেকে শুধরে নিলাম। এবার বাবা মা কটকের বাইরে কোথাও গিয়েছেন। কয়েকজন বন্ধু এসে জানালো কাছেই একটি গ্রামে কলেরা লেগেছে, সেখানে শুশ্রূষা শুরু করতে হবে। আমাদের দলে কোনো ডাক্তার নেই, শুধু আধা ডাক্তার গোছের একজন ছিল। থাকার মধ্যে তার ছিল হোমিওপ্যাথি চিকিৎসার বই, 1 বাক্স হোমিওপ্যাথি ওষুধ, আর ছিল কিছু সাধারণ জ্ঞান। আমি তখনই রাজি হয়ে গেলাম। বাবার অবর্তমানে কাকা ছিলেন আমার অভিভাবক। তাকে বললাম কয়েকদিনের জন্য একটু বেড়াতে যাচ্ছি। আমি যে কলেরা রোগীর শুশ্রূষা করতে যাচ্ছি তিনি টের পাননি, কাজেই সহজেই মত দিলেন। আমি সপ্তাহখানেক মাত্র বাইরে গেলাম, কারণ আমাদের যাওয়ার কয়েকদিন পরেই কাকা আমাদের আসল উদ্দেশ্য জানতে পেরে আমার আর এক কাকাকে পাঠিয়ে দিয়েছিলেন আমাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। বহু খোঁজাখুঁজি করেও তবে তারা আমাদের নাগাল পেয়েছিলেন। তখনকার দিনে লোকে বিশ্বাস করতে চাইতো না যে কলেরা সারানো যায়, কাজেই কলেরা রোগীরা শুশ্রূষা করতে সহজে কেউ এগিয়ে আসতো না। এদিক থেকে আমাদের দলটি ছিল সম্পূর্ণ ভয়শূন্য। বলতে গেলে কলেরার ছোঁয়াচে এড়াবার জন্য আমরা কোনো রকম সাবধানতা অবলম্বন করিনি। একসঙ্গেই সবাই থাকতাম, খেতাম। রোগের চিকিৎসা আমরা সামান্যই করতে পেরেছিলাম। আমরা পৌঁছবার আগেই অনেক রোগী মারা গিয়েছিল, এবং যাদের আমরা শুশ্রূষা করেছিলাম তাদের মধ্যেও বেশিরভাগ বাঁচেনি। যাই হোক, আমি 1 সপ্তাহ যে অভিজ্ঞতা লাভ করেছিলাম তাতে ভারতের সত্যিকার রূপটি আমার চোখে ধরা পড়েছিল। এই যে ভারতের গ্রামে গ্রামে শুধু নিদারুণ দরিদ্র, মৃত্যুর তাণ্ডবলীলা আর নিরক্ষতার অভিশাপ। সঙ্গে আমাদের জামাকাপড় বা বিচ্ছিন্নতার বিছানাপত্র বলতে বিশেষ কিছু ছিল না, কারণ বহুদূর পথ পায়ে হেঁটে আমাদের পার হতে হতো। পথে যা পেতাম তাই খেতাম, যেখানে হোক কোনো রকম মাথা গুঁজে রাত কাটাতাম। আবার সবচেয়ে আশ্চর্য লেগেছিল যখন দেখলাম গ্রামের লোকেরা আমাদের সহজভাবে গ্রহণ করতে ইচ্ছুক নয়। তারা ঠিক বুঝে উঠতে পারছিল না আমাদের আসল উদ্দেশ্যটি কী। সরকারি লোক যে আমরা নই সেটা তারা বুঝেছিল, কারণ সরকারি কর্মচারীরা কোশমিনকালেও তাদের অসুখ বিসুখের শুশ্রূষা করতে এগিয়ে আসেনি। শহরের ধনী লোকেরাও তাদের সম্বন্ধে কখনো মাথা ঘামায়নি। গ্রামের লোকেরা শেষ পর্যন্ত সাব্যস্ত করল নাম কেনাই আমাদের উদ্দেশ্য। এই ধারণা আমাদের কোনো মতেই তাদের মন থেকে দূর করতে পারিনি। কলকাতায় ফিরে এসে আবার সাধু সন্ন্যাসীদের নিয়ে মেতে উঠলাম। কলকাতা থেকে প্রায় 60 মাইল দূরে একটি ছোট্ট শহরে নদীর ধারে পাঞ্জাব থেকে আগত এক তরুণ সন্ন্যাসী বাস করতেন। আমার বন্ধু হেমন্ত কুমার সরকারকে নিয়ে সুযোগ পেলেই আমি তার কাছে যেতাম। সন্ন্যাসীটি কখনো কারোর বাড়িতে যেতে চাইতেন না। তার আদর্শ ছিল বোধহয় আকাশটা ছাদ, ঘাসের বিছানা, শয্যা, ভাগ্যে যা জোটে তাই নিয়ে রোজ উদরের পরিচর্যা। আমি মুগ্ধ হয়ে দেখতাম ওই তরুণ সন্ন্যাসী কীভাবে পার্থিব ভোগসুখের আকাঙ্ক্ষা এবং শীত গ্রীষ্মানুভূতি সম্পূর্ণ জয় করেছেন। দুপুরবেলা পঞ্চাগ্নি জ্বালিয়ে তার মাঝখানে বসে ধ্যান করতেন। রাত্রিবেলা নাকি অনেক সময় তার গায়ের ওপর দিয়ে সাপ চলে যেত, কিন্তু তাতে তার নিদ্রার ব্যাঘাত হতো না। তার নির্মল চরিত্র এবং স্নেহশীলতা সকলেরই শ্রদ্ধা আকর্ষণ করেছিল। তিনি কখনো কারোর কাছে কিছু চাইতেন না। লোকের নিজের থেকেই দলে দলে এসে তাকে খাদ্যবস্ত্র দিয়ে যেত। ঠিক যতটুকু তার প্রয়োজন তার বেশি তিনি কখনো গ্রহণ করতেন না। তার দর্শন প্রার্থীদের মধ্যে সিআইডির লোকও ছিল। তারা অনুসন্ধান করত সন্ন্যাসী বাস্তবিকই নিরীহ কিনা। তিনি যদি তার আরেকটু মননশীল হতেন তবে সারা জীবনের জন্যই হয়তো আমি তার
শিষ্যত্ব গ্রহণ করতাম। এই তরুণ তপস্বীর সংস্পর্শে আসার পর থেকে আমার মনে কোনো গুরুর কাছে দীক্ষা নেওয়ার আকাঙ্ক্ষা প্রবল হয়ে উঠল। 1914 সালের গ্রীষ্মের ছুটিতে আমার বন্ধু হরিপদ চট্টোপাধ্যায়কে সঙ্গে নিয়ে গুরুর সন্ধানে বেরিয়ে পড়লাম। রাস্তার খরচের জন্য এক সহপাঠীর কাছ থেকে কিছু টাকা ধার নিলাম। বন্ধুটি তার স্কলারশিপের টাকা থেকে আমাকে ধার দিয়েছিল। আমিও পরে আমার স্কলারশিপের থেকেই এই ধার শোধ দিই। বলা বাহুল্য বেরিয়েছিলাম বাড়িতে কাউকে না জানিয়ে। পরে পোস্টকার্ডে 2 লাইন লিখে খবরটা দিয়েছিলাম। লক্ষ্মণ ঝোলা, ঋষিকেশ, হরিদ্বার, মথুরা, বৃন্দাবন, বারাণসী, গয়া প্রভৃতি উত্তর ভারতের উল্লেখযোগ্য প্রায় সবকটি তীর্থই আমরা গিয়েছিলাম। হরিদ্বারে আমাদের আরেকটি বন্ধু এসে দলে ভিড়ে পড়ল। তীর্থভ্রমণের ফাঁকে ফাঁকে আমরা দিল্লি, আগ্রা প্রভৃতি ঐতিহাসিক জায়গাগুলিও দেখে নিয়েছিলাম। সব জায়গাতেই সাধু সন্ন্যাসী যতজনের সঙ্গে পেয়েছি, দেখা করেছি। এছাড়া কয়েকটি আশ্রম এবং গুরুকুল ও ঋষিকুল, বিদ্যায়তনও পরিদর্শন করেছিলাম। তো বিদ্যায়তন দুটি প্রাচীন ভারতীয় আদর্শে পরিকল্পিত। এদের মধ্যে গুরুকুলই একটি সংস্কারপন্থী, বিশেষ করে জাতীয়তাভেদের ক্ষেত্রে। হরিদ্বারে একটি আশ্রমে আমাদের বেশ মুশকিলে পড়তে হয়েছিল। আশ্রমবাসীরা আমাদের সহজভাবে গ্রহণ করতে ইতস্তত বোধ করছিলেন, কারণ তারা বুঝতে পারছিলেন না আমরা বাস্তবিকই ধর্মাপন্ন না ধর্মের ছদ্মবেশে একদল বিপ্লবী বাঙালি যুবক। 2 মাস ধরে এইভাবে তীর্থে তীর্থে ঘুরে অনেক ধার্মিক পুরুষের সঙ্গে দেখা করতাম, কিন্তু সেই সঙ্গে হিন্দু সমাজ ব্যবস্থার মূল গলদগুলিও আমার কাছে ধরা পড়ছিল। সাধু সন্ন্যাসীদের সম্বন্ধে আমার ধারণা একেবারে বদলে গিয়েছিল। প্রথমে আমার চোখ খোলে যেবার হরিদ্বারে একটি ভোজনালয় আমাদের খেতে দিতে আপত্তি জানালো। বাঙালিরা মাছ খায় কি, কাজী তারা খ্রিশ্চানদের মতোই অপবিত্র। অতএব ভোজনালয় আর সকলের সঙ্গে বসে খাবার অধিকার তাদের নেই। তাদের নিজের বাসনে ভোজনালয় থেকে খাবার নিয়ে এসে নিজেদের ঘরে বসে খেতে হতো। আমাদের বন্ধুদের মধ্যে একজন ছিল ব্রাহ্মণ, কিন্তু সেও এই ব্যবস্থা থেকে নিশ্চিত পায়নি। বুদ্ধগয়াও একই ব্যাপার। বারাণসীর রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষের পরিচয়পত্র নিয়ে আমরা একটি মঠে আতিথ্য গ্রহণ করেছিলাম। খাওয়ার সময় আমাদের জিজ্ঞাসা করা হলো আমরা আলাদা আলাদা বসে খাবো কি না, কারণ আমরা সকলে এক জাতের ছিলাম না। প্রশ্ন শুনে আমি তো অবাক, কারণ এরা সকলেই ছিল শঙ্করাচার্যের ভক্ত। আমি চট করে শঙ্করাচার্যের একটি শ্লোক আউড়ে তাদের বুঝিয়ে দিলাম। শঙ্করাচার্য নিজে সব রকম ভেদাভেদের একান্ত বিপক্ষে ছিলেন। হাতে হাতে যুক্তি পেয়ে আমার কথায় তারা প্রতিবাদ করতে পারলেন না। কিন্তু পরের দিন যখন আমরা কুয়োর ধারে স্নান করতে গিয়েছি, কয়েকটি লোক এসে বলে গেল আমরা কুয়ো থেকে জল তুলতে পারবো না, কারণ আমরা ব্রাহ্মণ নই। সৌভাগ্যক্রমে আমাদের ব্রাহ্মণ বন্ধুটির গলায় সে সময় পৈতে ছিল। সে তো সুযোগ বুঝে চাদরের তলা থেকে পৈতে বের করে তাদের দেখিয়ে জল তুলে এক এক করে আমাদের দিতে শুরু করে দিল। বেচারাদের তখন যা অবস্থা। মথুরায় আমরা এক পাণ্ডার বাড়িতে উঠেছিলাম। একদিন সেখান থেকে নদীর ওপারে এক সাধুর সঙ্গে দেখা করতে গেলাম। সাধুটি মাটির তলায় একটি ঘরে থাকতেন। তিনি আমাদের সংসার ত্যাগ করার মতলব ছেড়ে বাড়ি ফিরে যেতে উপদেশ দিলেন। একজন সন্ন্যাসী যে এই পরামর্শ কী করে দিতে পারে ভেবে অত্যন্ত বিরক্ত হয়েছিলাম আমি। এখনও মনে পড়ে, মথুরায় থাকতে একজন আর্য সমাজীর সঙ্গে আমাদের খুব ভাব হয়েছিল। ভদ্রলোক ছিলেন আমাদের নিকট প্রতিবেশী, আর্য সমাজের প্রতিষ্ঠাতা দয়ানন্দ সরস্বতী। আর্য সমাজটির উদ্দেশ্যে খাঁটি বৈদিক অনুশাসন অনুসারে হিন্দু ধর্ম এবং সমাজ ব্যবস্থার সংস্কার করা। তারা মূর্তি পুজো বা জাতিভেদ বিশ্বাস করেন না। একদিক থেকে ব্রহ্ম সমাজের সঙ্গে এদের মিল আছে। আর্য সমাজের প্রভাব সবচেয়ে বেশি পাঞ্জাব এবং যুক্তপ্রদেশে। আর্য সমাজের লোকের সঙ্গে আমাদের এত মেলামেশা করতে দেখে পাণ্ডা মহারাজ তো ক্ষেপে অস্থির। আমাদের সাবধান করে দিলেন, আর্য সমাজের লোকেরা মূর্তি পুজো মানে না, তাদের সঙ্গে মেলামেশা করা অত্যন্ত বিপজ্জনক। মথুরায় বাদরের উৎপাতে টেকা দেয়। এক মুহূর্তের জন্যও যদি দরজা কিংবা জানলা খোলা থাকতো, হতভাগাগুলি ভিতরে ঢুকে যা পেত নিয়ে যেত এবং কিংবা ভেঙে ছিঁড়ে তছনছ করত। মথুরা থেকে বেরিয়ে আমরা যেন হাঁফ ছেড়ে বাঁচলাম। এরপর গেলাম বৃন্দাবনে পৌঁছানো মাত্র পাণ্ডারা এসে আমাদের ছেঁকে ধরলো। তাদের এড়াবার জন্য বললাম আমরা গুরুকুল বিদ্যালয় থেকে এসেছি। এতে ফল হলো, কারণ শোনামাত্র তারা কানে আঙুল দিয়ে বলল আমাদের সেখানে যাওয়া মোটেই উচিত নয়, কোনো হিন্দু সেখানে যায় না।
যাই হোক, শেষ পর্যন্ত তাদের কবল থেকে ছাড়া পাওয়া গেল। বৃন্দাবন থেকে কয়েক মাইল দূরে কুসুম সরোবর বলে একটি জায়গা আছে। সেখানে ছোট ছোট কুঁড়ে ঘর একদল বৈষ্ণব সাধক বাস করতেন। গাছপালা ঘেরা এই কুটিরগুলির আশেপাশে হরিণ, ময়ূর ইত্যাদি ঘুরে বেড়াতো। ধর্মচর্চার পক্ষে জায়গাটি বাস্তবিকই অতি চমৎকার। আমরা ওখানে খুবই আদর যত্নে কয়েকটি দিন কাটিয়ে এলাম। আকড়ায় মৌনী বাবা বলে একজন সাধক ছিলেন। তিনি 10 বছর যাবৎ মৌনব্রত পালন করছিলেন। আকড়ার অধ্যক্ষ রামকৃষ্ণ দাস বাবাজি ছিলেন হিন্দু শাস্ত্রে একজন সুপণ্ডিত। তিনি বললেন, শঙ্করাচার্যের অদ্বৈতবাদের চেয়ে বৈষ্ণবিত্বাবাদ উন্নততর। সে সময় শঙ্করাচার্যের মতামতকেই হিন্দু শাস্ত্রের সারবস্ত্র বলে আমি জানতাম। অবশ্য শঙ্করাচার্যের আদর্শকে নিজের জীবনে অনুসরণ করে আমার পক্ষে সম্ভব হয়নি। রামকৃষ্ণ বিবেকানন্দের জীবন দর্শনই এক্ষেত্রে আমার কাছে অনেক সহজ এবং বাস্তবপন্থী বলে মনে হতো। যাই হোক, শঙ্করাচার্য সম্বন্ধে বিপুল সমালোচনা শুনে আমি মোটেই খুশি হতে পারলাম না। তবু যে কটা দিন কুসুমপুরে ছিলাম বেশ আনন্দেই কেটেছিল। বাবাজি সকলেই আমার খুব ভালো লেগেছিল। বারাণসীতে রামকৃষ্ণ মিশন মঠে স্বামী ব্রহ্মানন্দ আমাদের সানন্দ অভ্যর্থনা জানালেন। স্বামীজি বাবাকে এবং আমাদের পরিবারের আরও অনেককেই ঘনিষ্ঠভাবে জানতেন। এখানে আমরা কয়েকদিন রইলাম। এদিকে বাড়িতে তখন হুলস্থুল লেগে গেছে। আমার জন্য বহুদিন অপেক্ষা করে বাবা মা একেবারে মরিয়া হয়ে উঠেছেন। আমার কাকা দাদারাও একটা করে কিছু করার জন্য উঠে পড়ে লেগেছিলেন, কিন্তু কি করবেন তারা? পুলিশে খবর দেওয়াটা তাদের মনোপুত হলো না, কারণ পুলিশ এসব ব্যাপারে সাহায্য করার চেয়ে নাজেহাল করে বেশি। শেষটায় তারা এক গণৎকারের শরণাপন্ন হলো। গণৎকার গণনা করে বললেন, আমি সুস্থ শরীরে কলকাতায় দক্ষিণ পশ্চিম কোনো জায়গায় আছি। জায়গাটির নাম অধ্যক্ষর ব। তৎক্ষণাৎ সাব্যস্ত হলো জায়গাটি নিশ্চয়ই বৈদ্যনাথ বা বৈদ্যনাথ একজন নামকরা যোগীর আশ্রয়ে ছিল। আমার এক কাকা তখনই ছুটলেন বৈদ্যনাথ, কিন্তু তার ছোটাছুটি সার হলো, কারণ আমি তখন বসে আছি বারাণসীতে। কিন্তু হঠাৎ একদিন সবাইকে চমকে দিয়ে বাড়ি ফিরে এলাম। বাড়ি থেকে পালিয়েছিলাম বলে আমার মনে কোনো রকম অনুশোচনা ছিল না, কিন্তু যে জন্য বেরিয়েছিলাম সেই গরুরই পেলাম না। কাজেই একটু মুষড়ে পড়েছিলাম। গুরুর সন্ধানে তীর্থে তীর্থে ঘুরে বেড়ানোর ফল হাতে নাতে পেলাম। কয়েকদিন পরেই টাইফয়েডে শয্যা নিতে হলো। স্বাস্থ্যবিধির কাছে ধর্মের জোরাজুরি খাটল না। আমি যখন এইভাবে বিছানায় পড়ে আছি, ইউরোপে মহাযুদ্ধ শুরু হয়ে গিয়েছে। সুভাষচন্দ্রের প্রেসিডেন্সি কলেজ কলকাতা ও সাধু সন্ন্যাসীদের সংঘে আসার প্রথম পর্ব এটি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ফেসবুকে দেখে থাকলে অবশ্যই ফলো বাটনটা টিপে দেবেন, আর ইউটিউবে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা টিপে দেবেন, আর কমেন্টে জানাবেন কেমন লাগলো। ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।